শান্তিপুর নামের একটি গ্রামে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করত। সেই গ্রামে অজয় নামের এক লোভী জমিদার ছিল, যে সবসময় গ্রামের সাধারণ মানুষদেরকে ঠকিয়ে তাদের জায়গা জমি নিজের নামে করিয়ে নিত। অজয়ের কাছে অনেক টাকা থাকায় গ্রামের লোকেরা তাকে গ্রাম প্রধান নিযুক্ত করে দেয়। এইরকমই একদিন, আরে অজয়, পরশু হোলির উৎসব, তোমার মনে আছে তো? তুমি এখনো পর্যন্ত রং নিয়ে আসোনি কেন? দেখেছো, একদম ভুলে গিয়েছিলাম। আসলে জায়গা জমির বিষয় নিয়ে এত ব্যস্ত থাকি যে কোনো উৎসবের কথা মনেই থাকে না। আচ্ছা ঠিক আছে, এবার যখন মনে করিয়ে দিয়েছি তাহলে বাইরে থেকে আসার সময় রং নিয়ে আসবে। আজকের কি বার সেটাও ভুলে গিয়েছি। আজকে কি বার গিন্নি? আজ বুধবার। তার মানে এবারে শুক্রবারের দিনে হোলি পড়েছে। আরে, এটা তো অনেক ইন্টারেস্টিং ব্যাপার। এতে আবার ইন্টারেস্টিং এর কি হলো? শুক্রবারে পড়ুক বা শনিবারে, তাতে আমাদের কি? ওসব ব্যাপারে তুমি বুঝবে না। আচ্ছা ঠিক আছে, এবার আমি বাইরে যাচ্ছি, আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে একটু কথা বলতে হবে। অজয় বাবু এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং রাজু নামের এক লোকের বাড়িতে পৌঁছায়। আরে কি ব্যাপার প্রধান বাবু, কোনো আর্জেন্ট কাজ ছিল নাকি যে আমাকে না ডেকে নিজেই আমার কাছে চলে এলেন? আরে হ্যাঁ হ্যাঁ, একটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপারে আলোচনা করার আছে, বাড়ির ভিতরে চলো। হ্যাঁ বাবু, বলুন, কি এমন গুরুত্বপূর্ণ কথা? তুমি কি জানো, এইবার শুক্রবারের দিনে হোলি পড়েছে। এটা আমাদের জন্য অনেক লাভের সুযোগ। আপনার কথা আমি বুঝতে পারলাম না, আমরা কিভাবে লাভ করব? আরে রাজু, তুমি ভালো করেই জানো এই গ্রামের দায়িত্ব আমার উপরে আছে। এই গ্রামের উন্নয়নের জন্য সরকার যে টাকা পাঠায় সেগুলো আমার কাছেই আসে। হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু আপনার আইডিয়াটা কি? শোনো রাজু, শুক্রবারে আমাদের গ্রামের মুসলিম লোকেরা নামাজ পড়তে যায়। গ্রামের হিন্দু লোকেরা যদি সেই সময় তাদের গায়ে রং মাখিয়ে দিতে পারে, তাহলে তারা নামাজ পড়তে পারবে না। এ আপনি কি বলছেন প্রধান বাবু? এরকমটা হলে গ্রামে তো দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যাবে, গ্রাম অশান্ত হয়ে উঠবে। আরে এটাই তো আমি চাই। দুই পক্ষ একে অপরের সঙ্গে মারপিট শুরু করে দিলে তারা উভয় গ্রামের সম্পত্তিগুলো ভাঙচুর করে দেবে। অনেকগুলো ঘরবাড়ি এবং রাস্তাঘাটের সরকারি জিনিসপত্র নষ্ট হবে। হ্যাঁ সে তো হবে, এমনকি অনেক মানুষ আহত পর্যন্ত হয়ে যাবে। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না এতে আমাদের লাভটা কোথায়। আরে পাগল, দাঙ্গা শেষ হয়ে যাওয়ার পর গ্রামকে আবার আগের মতো সুন্দর করার জন্য আমরা সরকার থেকে টাকা দাবি করতে পারবো। তারপর সেই টাকাগুলো যাবে আমার পকেটে। আরে বাহ প্রধান বাবু, আপনি দারুণ আইডিয়া বার করেছেন। আপনার লাভের অংশ থেকে নিশ্চয় আমিও একটা মোটা টাকা পাবো। আরে হ্যাঁ, ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি শুধু এই কাজে আমাকে সাহায্য করবে। চলো, এবার একটা পঞ্চায়েত করে হিন্দুদেরকে ডাকো, তারপর মুসলিমদেরকে ডাকবে। তাদের একটু উস্কানি দিতে হবে। অজয় বাবুর কথায় রাজু একটি পঞ্চায়েতের ডাক দেয় এবং গ্রামের কিছু হিন্দু মানুষকে সেখানে ডেকে নেয়। কি ব্যাপার প্রধান বাবু, আপনি স্পেশাল করে হিন্দুদেরকে ডেকেছেন কেন? ব্যাপারটা অনেক গুরুতর মাধব, তাই তোমাকে ডেকে নিলাম। তোমরা কি জানো, গ্রামের মুসলিম লোকেরা আমাদের এবারের হোলির উৎসব খারাপ করতে চাইছে। কিন্তু অজয় বাবু, আমাদের গ্রামের মুসলিম ভাইয়েরা তো অনেক ভালো, তারা আমাদের হোলি খারাপ করবে কেন? আমি গোপন সূত্রে খবর পেয়েছি, তারা হোলির দিনে আমাদের সঙ্গে ঝামেলা করার জন্য নামাজ পড়ার নাম করে বাইরে ঘোরাফেরা করবে। আমার তো এটা বিশ্বাস হচ্ছে না। তাছাড়া আমরা তো জানি শুক্রবারের দিনে হোলি হবে এবং শুক্রবারে তাদের নামাজ থাকে, সেই নামাজটা তাদেরকে অবশ্যই পড়তে হয়। এসব কথা সত্যি নয় মাধব, তোমরা অনেক ভালো মানুষ তাই এরকম চিন্তা ভাবনা করছো। সত্যি কথা এটাই যে তারা আমাদের আনন্দ সহ্য করতে পারে না। এটা আপনি ভুল বলছেন, তারা আমাদের ভাই, আমাদেরকে অনেক ভালোবাসে। তাছাড়া আপনি কি দেখেননি কুম্ভ মেলার সময় তারা কিভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল? তারা না থাকলে আমাদেরকে অসহায় হয়ে রাস্তাঘাটে থাকতে হতো। মাধব, আমার মনে হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গেছে। একটু সাহায্য করে দিয়েছিল তাই বলে কি তুমি তাদের যে কোনো ভুলকে মাথা পেতে নেবে? তোমার মতো মানুষদের জন্য আমাদের ধর্ম সংকটের মধ্যে রয়েছে। ঠিক আছে অজয় বাবু, আমি এরকমটাই করব। আমি মুসলিমদেরকে আমাদের অনুষ্ঠান খারাপ করতে দেব না। এরপর অজয় বাবু গ্রামের হিন্দু লোকেদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং কিছু সময় পর গ্রামের মুসলিম লোকেদেরকে পঞ্চায়েতে ডাকা হয়। হ্যাঁ বলুন অজয় বাবু,
কি মনে করে আমাদেরকে ডাকা হলো? তাছাড়া আমাদের হিন্দু ভাইদের দেখতে পাচ্ছি না কেন? তাদেরকে এখানে দেখতে পাবে না করিম, তারা তোমাদের উপর অনেক রেগে আছে। কি বললেন? রেগে আছে কেন? আমরা কি এমন করেছি? তোমরা কিছু করনি, কিন্তু জানি না কেন তারা তোমাদের ক্ষতি করতে চাইছে। না না, এটা কিভাবে হতে পারে? এই গ্রামে আমরা সকলে মিলেমিশে থাকি, তারা আমাদের ক্ষতি করবে না। আসলে করিম, তুমি তো জানো হোলি শুক্রবারে পড়েছে, তোমাদেরকে সেদিনে নামাজ পড়তে যেতে হয়। এই গ্রামের হিন্দু লোকেরা প্ল্যান করেছে যে তোমরা সেদিন নামাজ পড়তে গেলে জোর করে তোমাদের গায়ে রং লাগিয়ে দেবে। তাছাড়া এটাও বলেছে তারা তোমাদের মসজিদের বাইরে গিয়ে রং খেলবে। এ আপনি কি বলছেন? আমি তো ভাবতেই পারছি না তারা এরকমটা করতে পারে। তাহলে এবার আমরা কি করব প্রধান বাবু? আমি চাই না আমাদের গ্রামে কোনো রকমের ঝামেলা হোক। আমিও এটাই চাই, আমাদের গ্রামের সকলে সুখে শান্তিতে থাকুক, কিন্তু তা বলে কেউ অন্যায় করবে আর তোমরা সেটা মাথা পেতে নেবে, এটা ঠিক নয়। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি তারা তোমাদের হোলির দিনে বাড়ি থেকে বেরোতে বারণ করেছে, কিন্তু তোমরা এই অন্যায় মাথা পেতে সহ্য করবে কেন? আমি চাই তোমরা অবশ্যই বাড়ির বাইরে যাও এবং অন্যায়ের প্রতিবাদ করো। কিন্তু এতে করে তো হোলির অনুষ্ঠান খারাপ হয়ে যাবে। আমরা দুই পক্ষ শান্তিতে নিজের নিজের কাজ করতে পারবো না। একটু আগে সকলকে ডেকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেউ আমার কথা মানলো না। তাই একটাই উপায়, তোমরা অবশ্যই নিজের নামাজ পড়ার জন্য মসজিদে যাবে এবং কেউ তোমাদের গায়ে রং লাগিয়ে দিলে তাদেরকে ছাড়বে না। পরে কি হয় আমি দেখে নেব। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে এরকমটাই করব। এরপর করিম বাবু চিন্তিত হয়ে নিজের বাড়ি ফিরে যায়। করিম বাবুকে এরকম অবস্থায় বাড়ি ফিরতে দেখে তার স্ত্রী রোকেয়া বলে, আরে কি হয়েছে? তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে? একটু আগে প্রধানবাবু ডেকে বললেন হোলির দিনে নাকি গ্রামে একটা ঝামেলা হতে পারে। কি বললে? ঝামেলা? কিন্তু কেন? হোলি আর জুম্মার নামাজ নিয়ে ঝামেলা। গ্রামের হিন্দুরা নাকি আমাদের নামাজ পড়তে যেতে দেবে না, বাইরে বেরোলে জোর করে গায়ে রং লাগিয়ে দেবে, আর বলেছে মসজিদের বাইরেও রং ছোড়াছুড়ি করবে। এসব তুমি কি বলছো? আমাদের গ্রামে তো কোনোদিনও হিন্দু মুসলিম হয়নি, আজ হঠাৎ করে কি হয়ে গেল? আমিও সেটাই ভাবছি রোকেয়া, তবে প্রধানবাবু বলে দিয়েছেন কেউ যদি অন্যায়ভাবে কিছু করে তাহলে আমরা যেন তার প্রতিবাদ করি। করিম বাবু তার স্ত্রীকে এসব কথা বলতে থাকে। অপরদিকে মাধবও তার স্ত্রীকে এই বিষয়ে জানিয়ে দেয়। কি আর বলবো নন্দিনী, যাদেরকে এতদিন পর্যন্ত নিজের বন্ধু মনে করলাম আজ তারাই আমাদের সঙ্গে লড়াই করতে চাইছে। তুমি কাদের কথা বলছো মাধব? আমি আমাদের গ্রামের মুসলিমদের কথা বলছি। এতদিন পর্যন্ত আমরা একসঙ্গে কত সুখে ছিলাম, কিন্তু এবার নাকি তারা আমাদের হোলির দিনে ঝামেলা করার ষড়যন্ত্র করেছে। এইসব তুমি কি বলছো? আমার তো মনে হচ্ছে না যে এরকম কিছু একটা হতে পারে। হ্যাঁ বাবা, মা একদম ঠিকই বলছে। আমাদের এলাকার মুসলিমরা অনেক ভালো। তাছাড়া আমি প্রায় সময় আমার বান্ধবী আমিনাদের বাড়িতে যাই। তার বাবা মা আমাকে অনেক ভালোবাসে। আমি এতদিন এটাই ভাবতাম রে চম্পা, কিন্তু এবার তাদের আসল রূপ জানতে পেরেছি। কাল থেকে তুই আমিনাদের বাড়িতে যাবি না। বাবার মুখে এরকম কথা শুনে চম্পা অনেক দুঃখী হয়ে যায়। অপরদিকে আমিনাও তার বাবা মায়ের কথা শুনে চিন্তিত হয়ে পড়ে। এরপর সেদিন বিকাল বেলায় চম্পা এবং আমিনা একটি পার্কে গিয়ে দেখা করে। তারা দুজন একে অপরকে তাদের বাবাদের কথা জানাতে থাকে। তোর কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি চম্পা। আমার বাবার মুখে শুনলাম হিন্দুরা আমাদের সঙ্গে ঝামেলা করতে চাইছে, কিন্তু এখন তোর মুখে বিপরীত কথা শুনতে পাচ্ছি। আমার তো মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই কারোর হাত রয়েছে। আমাদেরকে একটু খোঁজ খবর নিয়ে দেখা দরকার। চম্পা এবং আমিনা নিজেদের মধ্যে কথা বলতে বলতে গ্রাম প্রধানের বাড়ি যায় এবং তার উপর লক্ষ্য রাখতে শুরু করে। সেদিন সন্ধ্যাবেলায় গ্রাম প্রধান অজয় বাবু যখন তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলছিল, এমন সময় চম্পা এবং আমিনা লুকিয়ে লুকিয়ে তাদের উপর নজর রাখতে থাকে। আমাদের প্ল্যান একদম ঠিকভাবে যাচ্ছে। করিম এবং মাধব দুজনকে উস্কানি দিয়ে দিয়েছি। এবার তারা নিজের নিজের এলাকায় এই কথাগুলো ছড়িয়ে দেবে। সব কাজ খুব ভালোভাবে হয়ে গেছে। পরশুদিন খুব বড় একটা ঝামেলা হতে চলেছে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের অনেক টাকা উপায় হয়ে যাবে। একদম ঠিক বলেছ রাজু, তোমাকে হোলির দিনে ঝামেলা করার দায়িত্বে থাকতে হবে। ঝামেলা যত বড় হবে ততই আমাদের জন্য ভালো। আমিনা এবং চম্পা লুকিয়ে লুকিয়ে গ্রাম প্রধানের কথা শুনে অবাক হয়ে যায়। এরপর তারা দুজনে নিজের নিজের বাড়ি ফিরে যায়
এবং তাদের বাবাদেরকে এ ব্যাপারে সমস্ত কিছু জানিয়ে দেয়। বাবা, তুমি আজই মাধব কাকুর সঙ্গে দেখা করো আর এই বিষয়ে কথা বলে নাও। ওই গ্রাম প্রধান যেন নিজের ষড়যন্ত্রে সফল না হতে পারে। বাবা, তাড়াতাড়ি গিয়ে করিম কাকুর সঙ্গে তোমাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও। ওই গ্রাম প্রধান আমাদের গ্রামকে ধ্বংস করতে চাইছে। দুই মেয়ের কথায় তাদের বাবারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছু সময় পর করিম এবং মাধবের দেখা হয়ে যায়। আরে মাধব, আমি তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, ভালো হয়েছে দেখা হয়ে গেল। আরে আমিও তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম করিম ভাই, খুব বড় একটা সর্বনাশ হতে চলেছে। তুমি ঠিক বলেছ, আমার মেয়ে আমিনাও আমাকে প্রধানের ষড়যন্ত্রের ব্যাপারে জানিয়ে দিয়েছে। করিম ভাই, আমরা দুজনে প্রধানের ষড়যন্ত্রের ব্যাপারে জানতে পেরে গেছি। এটা পাঁচ কান করলে চলবে না, কাল কি করতে হবে সেটার জন্য আমি একটা প্ল্যান বানিয়েছি। মাধব এই বলে করিমকে তার প্ল্যানের ব্যাপারে জানিয়ে দেয়। মাধবের কথা শোনার পর করিম মনে মনে অনেক খুশি হয়। আরে বাহ, তাহলে তো দারুণ হবে, এবার সেই প্রধান বুঝতে পারবে। এরপর মাধব এবং করিম নিজের নিজের বাড়ি ফিরে যায়। এভাবেই দেখতে দেখতে 2 দিন কেটে যায় এবং হোলির দিন চলে আসে। হোলির দিন গ্রাম প্রধান বাইরে দাঁড়িয়ে ঝামেলা শুরু হওয়ার অপেক্ষা করতে থাকে। আর কিছু সময়ের মধ্যেই মুসলিমদের নামাজ পড়তে যাওয়ার সময় হয়ে যাবে, তারপর একটা বড় ধরনের ঝামেলা দেখতে পাবো। এই দাঙ্গার পরেই আমি মালামাল হয়ে যাব। অজয় বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা ভাবতে থাকে। দেখতে দেখতে জুম্মার নামাজের সময় হয়ে যায়। এমন সময় কয়েকজন মুসলিম লোক সেখান থেকে নামাজ পড়তে যেতে থাকে। আর এই তো মুসলিমরা এসে গেছে, এবার এলাকার হিন্দুরা তার গায়ে রং মাখিয়ে দেবে। কিন্তু কি ব্যাপার, রাজুকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? আসল খেলাটা তো সে শুরু করবে। আরে করিম ভাই, নামাজ পড়তে যাচ্ছ বুঝি? আরে হ্যাঁ ভাই, নামাজ পড়তে যাচ্ছি, তবে সেখান থেকে ফিরে এসে তোমাদের সঙ্গে হোলি খেলবো। আমার জন্য একটু রং বাঁচিয়ে রেখো। তুমি একদম চিন্তা করো না, অনেক রং কিনে রেখেছি, তোমাকে মাখানোর জন্য কিছু স্পেশাল রঙও আছে। তুমি নামাজ পড়ে চলে এসো। ঠিক আছে ভাই, আমি তাহলে আসছি। করিম এই বলে নামাজ পড়তে চলে যায়। মাধব করিমকে রং না লাগানোই গ্রাম প্রধান প্রচন্ড রেগে যায় এবং তাড়াহুড়ো করে মাধবের কাছে আসে। আরে মাধব, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? করিম তোমার পাশ থেকে চলে গেল আর তুমি তাকে রং না মাখিয়ে ছেড়ে দিলে। তুমি কি জানো না সে তোমাদের কত ক্ষতি করতে চায়? আপনি একদম চিন্তা করবেন না অজয় বাবু, একটু পরে সে নামাজ পড়ে আসুক, তখন তাকে ভালো করে রং মাখিয়ে দেব। এটা আবার কিরকম কথা হলো? আমি তো বলেছিলাম নামাজ পড়তে যাওয়ার আগেই তাদের গায়ে রং মাখিয়ে দিতে। আরে অজয় বাবু, আপনি তো এটাও বলেছিলেন যে করিম এবং গ্রামের বাকি মুসলিমরা আমাদের হোলির অনুষ্ঠান বন্ধ করতে চাইবে, কিন্তু তারা তো এরকম কিছুই করলো না। তাহলে আমরা শুধু শুধু তাদের জন্য সমস্যা সৃষ্টি করতে যাব কেন? তোমার কোনোদিনও বুদ্ধি হবে না, তোমার মতো মানুষদের জন্যই আমরা পিছিয়ে আছি। আচ্ছা ওইসব কথা বাদ দাও, রাজু কোথায়, তুমি কি দেখেছো? কই না তো। এরপর অজয় বাবু সেখান থেকে চলে যায়। কিছু সময় পর করিম যখন নামাজ পড়ে ফিরছিল, এমন সময় অজয় বাবু তার কাছে যায়। আরে কি হলো অজয় বাবু, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? তোমার জন্য দাঁড়িয়ে আছি, আমি অনেকক্ষণ থেকে তোমার অপেক্ষা করছিলাম। কেন, কি হয়েছে? আমার থেকে কোনো কাজ ছিল? গ্রামের হিন্দু লোকেরা প্ল্যান করেছে তোমাদের মসজিদে গিয়ে রং খেলবে। তুমি কয়েকজনকে সঙ্গে নিয়ে তাদের হোলি খেলা বন্ধ করে দাও। আরে অজয় বাবু, আপনি তাদেরকে নিয়ে একদম চিন্তা করবেন না, আমি এইমাত্র গিয়ে সব ব্যবস্থা করে দিচ্ছি। আরে বাহ, করিম তো আমার কথায় রাজি হয়ে গেল, এবার জমবে মজা। কিন্তু রাজুকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? আরে কি হয়েছে প্রধান বাবু, আপনি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবতে শুরু করে দিলেন? না না, কিছু ভাবছি না, তুমি তাড়াতাড়ি গিয়ে হোলি খেলা বন্ধ করে দাও। এরপর করিম সেখান থেকে চলে যায়। কিছু সময় পর হিন্দু এবং মুসলমানদের লড়াই দেখার জন্য অজয় বাবু হোলি খেলার জায়গায় পৌঁছায় এবং সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে সে অবাক হয়ে যায়। আরে মাধব, আজ আমি তোমাকে এমন রং লাগাবো যে 4 দিন পর্যন্ত তুমি রঙিন হয়ে ঘুরে বেড়াবে। আমিও তোমাকে ছাড়বো না করিম, আমি তোমাকে এমন রং লাগাবো যে তোমার বউ পর্যন্ত তোমাকে চিনতে পারবে না। মাধব, এই দেখো প্রধানবাবু এসেছেন, চলো দুজনে মিলে তাকে রং লাগাই। আরে হ্যাঁ, চলো চলো, আমাদের গ্রাম প্রধানকে তো সবার আগে রং লাগানো দরকার। আরে করিম, তুমি মাধবের সঙ্গে হোলি খেলছো কেন? শুনেছি মুসলিমদের হোলি খেলতে নেই। মাধব আমার অনেক ভালো বন্ধু, তাই আমি তার সঙ্গে হোলি খেলছি। আরে মাধব,
তুমি করিমকে রং লাগালে, কিন্তু বাকি যারা চলে যাচ্ছে তাদের রং লাগাচ্ছ না কেন? আরে প্রধান বাবু, যারা রং পছন্দ করে না আমরা জোর করে তাদেরকে রং লাগাচ্ছি না। করিমের মতো যারা হোলি খেলতে পছন্দ করে আমরা শুধু তাদের সঙ্গেই হোলি খেলছি। মাধবের কথা শুনে অজয় বাবু অনেক দুঃখী হয়ে যায়। এরপর সে সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় মাধব তাকে বলে, আরে প্রধান বাবু, আপনি রাজুকে খুঁজছিলেন না? আপনার রাজু নিজের বাড়িতেই আছে, আপনি গিয়ে তার সঙ্গে দেখা করে নিন। মাধবের কথা শুনে গ্রাম প্রধান তাড়াতাড়ি রাজুর বাড়িতে যায়। অজয় বাবু সেখানে গিয়ে দেখে কেউ রাজুকে চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছে। অজয় বাবু তাড়াতাড়ি তাকে মুক্ত করে। খুব ভালো হয়েছে আপনি চলে এলেন, সকাল থেকে আমি এই অবস্থায় পড়ে আছি। আরে রাজু, তোমাকে এভাবে বেঁধে রেখেছে কে? তাছাড়া সকাল থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। হোলি শেষ হয়ে এলো, এখনো কোনো রকমের ঝামেলা হলো না। আজ ভোরবেলা হঠাৎ করে কয়েকজন মানুষ এসে আমাকে চেয়ারের সঙ্গে বেঁধে দিয়েছে। তাদের চেহারায় কাপড় জড়ানো ছিল, তাই আমি তাদেরকে চিনতে পারিনি। তোমার জন্য আমার প্ল্যান শেষ হয়ে গেল। হিন্দু মুসলমানদের মধ্যে এখনো ঝামেলা হলো না, সব মুসলমানরা নামাজ পড়ে বাড়ি ফিরে গেল। আপনি একদম চিন্তা করবেন না প্রধান বাবু, আমি এখনই যাচ্ছি। যাকে দেখতে পাবো তার গায়ে রং মাখিয়ে দেব। এখন আর তুমি কাকেই বা দেখতে পাবে? যারা বাইরে আছে তারা নিজেরাই রং খেলছে। আমার কাছে আরো একটা উপায় আছে। মুসলিমরা তাদের মসজিদকে অনেক পছন্দ করে। আমরা মসজিদের কাছাকাছি গিয়ে হোলি খেলবো, তাতে করে তাদের অনেক কষ্ট হবে এবং ঝামেলা শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি যাও, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। রাজু এবং অজয় বাবু এই বলে বাড়ির বাইরে আসার সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়। তারা দেখে করিম এবং মাধব গ্রামের কয়েকজন লোককে সঙ্গে নিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে। কোথায় যাওয়া হচ্ছে প্রধান বাবু? হিন্দু মুসলমানদের মধ্যে লড়াই লাগাতে যাচ্ছেন বুঝি? আরে এটা তুমি কি বলছো? খবরদার করিম, আমার ব্যাপারে সব মিথ্যে কথা একদম বলবে না। আমি তো রাজুকে নিয়ে আমাদের বাড়ি যাচ্ছি। জমি জায়গার ব্যাপারে কিছু আলোচনা করতে হবে। আপনার প্ল্যানের ব্যাপারে আমরা সবকিছু জানতে পেরে গেছি, আমাদের সামনে আর নাটক করতে হবে না। এসব তুমি কি বলছো মাধব? আমি একদম ঠিক বলছি প্রধান বাবু। যেদিন আপনি বলেছিলেন মুসলিমরা আমাদের ক্ষতি করতে চাই, সেদিনেই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু আপনার এত বড় ষড়যন্ত্রের ব্যাপারে তখন বুঝতে পারিনি। এখন আমরা সব জানি। তোমার প্ল্যানের ব্যাপারে আমরা বাবাকে আর কাকুকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছিলাম। তাছাড়া এখন তুমি রাজু কাকুর সঙ্গে যে সমস্ত কথাগুলো বলছিলে আমরা সেটাও মোবাইলে রেকর্ড করে নিয়েছি। আমি না একদম ঠিক কথাই বলছে। এবার তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। বাবা, তাড়াতাড়ি এই লোকটাকে পুলিশের হাতে তুলে দাও। এরকম মানুষ গ্রামে থাকলে আমাদের গ্রামে কোনোদিনও শান্তি আসবে না। তুই একদম ঠিক বলেছিস চম্পা, তোদেরকে অনেক ধন্যবাদ। আজ তোর এবং আমিনার জন্যই আমাদের গ্রাম এত বড় বিপদের হাত থেকে বেঁচে গেল। বাবা, আমাদের দেশে হিন্দু মুসলমান একে অপরকে অনেক ভালোবাসে। শুধু শুধু কারোর ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের একে অপরের সঙ্গে ঝগড়া করা ঠিক নয়। কিছু সময় পর পুলিশ গ্রামে আসে এবং চম্পা ও আমিনার করা ভিডিও দেখে অজয় বাবু এবং রাজুকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। তাদের চলে যাওয়ার পর গ্রামের বাকি লোকেরা আনন্দের সঙ্গে হোলি পালন করে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিও। এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরই সঙ্গে আমাদের সকল দর্শকদেরকে হ্যাপি হোলি। তোমরা সকলে খুব ভালো করে হোলি এনজয় করো। শান্তিপুর নামের একটি গ্রামে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করত। সেই গ্রামে অজয় নামের এক লোভী জমিদার ছিল, যে সবসময় গ্রামের সাধারণ মানুষদেরকে ঠকিয়ে তাদের জায়গা জমি নিজের নামে করিয়ে নিত। অজয়ের কাছে অনেক টাকা থাকায় গ্রামের লোকেরা তাকে গ্রাম প্রধান নিযুক্ত করে দেয়। এইরকমই একদিন, আরে অজয়, পরশু হোলির উৎসব, তোমার মনে আছে তো? তুমি এখনো পর্যন্ত রং নিয়ে আসোনি কেন? দেখেছো, একদম ভুলে গিয়েছিলাম। আসলে জায়গা জমির বিষয় নিয়ে এত ব্যস্ত থাকি যে কোনো উৎসবের কথা মনেই থাকে না। আচ্ছা ঠিক আছে, এবার যখন মনে করিয়ে দিয়েছি তাহলে বাইরে থেকে আসার সময় রং নিয়ে আসবে। আজকে কি বার সেটাও ভুলে গিয়েছি। আজকে কি বার গিন্নি? আজ বুধবার। তার মানে এবারে শুক্রবারের দিনে হোলি পড়েছে। আরে এটা তো অনেক ইন্টারেস্টিং ব্যাপার। এতে আবার ইন্টারেস্টিং এর কি হলো? শুক্রবারে পড়ুক বা শনিবারে, তাতে আমাদের কি? ওসব ব্যাপারে তুমি বুঝবে না।
আচ্ছা ঠিক আছে, এবার আমি বাইরে যাচ্ছি, আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে একটু কথা বলতে হবে। অজয় বাবু এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং রাজু নামের এক লোকের বাড়িতে পৌঁছায়। আরে কি ব্যাপার প্রধান বাবু, কোনো আর্জেন্ট কাজ ছিল নাকি যে আমাকে না ডেকে নিজেই আমার কাছে চলে এলেন? আরে হ্যাঁ হ্যাঁ, একটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপারে আলোচনা করার আছে, বাড়ির ভিতরে চলো। হ্যাঁ বাবু, বলুন কি এমন গুরুত্বপূর্ণ কথা? তুমি কি জানো এইবার শুক্রবারের দিনে হোলি পড়েছে? এটা আমাদের জন্য অনেক লাভের সুযোগ। আপনার কথা আমি বুঝতে পারলাম না, আমরা কিভাবে লাভ করব? আরে রাজু, তুমি ভালো করেই জানো এই গ্রামের দায়িত্ব আমার উপরে আছে। এই গ্রামের উন্নয়নের জন্য সরকার যে টাকা পাঠায় সেগুলো আমার কাছেই আসে। হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু আপনার আইডিয়াটা কি? শোনো রাজু, শুক্রবারে আমাদের গ্রামের মুসলিম লোকেরা নামাজ পড়তে যায়। গ্রামের হিন্দু লোকেরা যদি সেই সময় তাদের গায়ে রং মাখিয়ে দিতে পারে তাহলে তারা নামাজ পড়তে পারবে না। এ আপনি কি বলছেন প্রধান বাবু? এরকমটা হলে গ্রামে তো দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যাবে, গ্রাম অশান্ত হয়ে উঠবে। আরে এটাই তো আমি চাই। দুই পক্ষ একে অপরের সঙ্গে মারপিট শুরু করে দিলে তারা উভয় গ্রামের সম্পত্তিগুলো ভাঙচুর করে দেবে। অনেকগুলো ঘরবাড়ি এবং রাস্তাঘাটের সরকারি জিনিসপত্র নষ্ট হবে। হ্যাঁ সে তো হবে, এমনকি অনেক মানুষ আহত পর্যন্ত হয়ে যাবে, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না এতে আমাদের লাভটা কোথায়। আরে পাগল, দাঙ্গা শেষ হয়ে যাওয়ার পর গ্রামকে আবার আগের মতো সুন্দর করার জন্য আমরা সরকার থেকে টাকা দাবি করতে পারবো। তারপর সেই টাকাগুলো যাবে আমার পকেটে। আরে বাহ প্রধান বাবু, আপনি দারুণ আইডিয়া বার করেছেন। আপনার লাভের অংশ থেকে নিশ্চয় আমিও একটা মোটা টাকা পাবো। আরে হ্যাঁ, ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি শুধু এই কাজে আমাকে সাহায্য করবে। চলো এবার একটা পঞ্চায়েত করে হিন্দুদেরকে ডাকো, তারপর মুসলিমদেরকে ডাকবে, তাদের একটু উস্কানি দিতে হবে। অজয় বাবুর কথায় রাজু একটি পঞ্চায়েতের ডাক দেয় এবং গ্রামের কিছু হিন্দু মানুষকে সেখানে ডেকে নেয়। কি ব্যাপার প্রধান বাবু, আপনি স্পেশাল করে হিন্দুদেরকে ডেকেছেন কেন? ব্যাপারটা অনেক গুরুতর মাধব, তাই তোমাকে ডেকে নিলাম। তোমরা কি জানো গ্রামের মুসলিম লোকেরা আমাদের এবারের হোলির উৎসব খারাপ করতে চাইছে। কিন্তু অজয় বাবু, আমাদের গ্রামের মুসলিম ভাইয়েরা তো অনেক ভালো, তারা আমাদের হোলি খারাপ করবে কেন? আমি গোপন সূত্রে খবর পেয়েছি তারা হোলির দিনে আমাদের সঙ্গে ঝামেলা করার জন্য নামাজ পড়ার নাম করে বাইরে ঘোরাফেরা করবে। আমার তো এটা বিশ্বাস হচ্ছে না। তাছাড়া আমরা তো জানি শুক্রবারের দিনে হোলি হবে এবং শুক্রবারে তাদের নামাজ থাকে, সেই নামাজটা তাদেরকে অবশ্যই পড়তে হয়। এসব কথা সত্যি নয় মাধব, তোমরা অনেক ভালো মানুষ তাই এরকম চিন্তা ভাবনা করছো। সত্যি কথা এটাই যে তারা আমাদের আনন্দ সহ্য করতে পারে না। এটা আপনি ভুল বলছেন, তারা আমাদের ভাই, আমাদেরকে অনেক ভালোবাসে। তাছাড়া আপনি কি দেখেননি কুম্ভ মেলার সময় তারা কিভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল? তারা না থাকলে আমাদেরকে অসহায় হয়ে রাস্তাঘাটে থাকতে হতো। মাধব, আমার মনে হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গেছে। একটু সাহায্য করে দিয়েছিল তাই বলে কি তুমি তাদের যে কোনো ভুলকে মাথা পেতে নেবে? তোমার মতো মানুষদের জন্য আমাদের ধর্ম সংকটের মধ্যে রয়েছে। ঠিক আছে অজয় বাবু, আমি এরকমটাই করব। আমি মুসলিমদেরকে আমাদের অনুষ্ঠান খারাপ করতে দেব না। এরপর অজয় বাবু গ্রামের হিন্দু লোকেদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং কিছু সময় পর গ্রামের মুসলিম লোকেদেরকে পঞ্চায়েতে ডাকা হয়। হ্যাঁ বলুন অজয় বাবু, কি মনে করে আমাদেরকে ডাকা হলো? তাছাড়া আমাদের হিন্দু ভাইদের দেখতে পাচ্ছি না কেন? তাদেরকে এখানে দেখতে পাবে না করিম, তারা তোমাদের উপর অনেক রেগে আছে। কি বললেন? রেগে আছে কেন? আমরা কি এমন করেছি? তোমরা কিছু করোনি, কিন্তু জানি না কেন তারা তোমাদের ক্ষতি করতে চাইছে। না না, এটা কিভাবে হতে পারে? এই গ্রামে আমরা সকলে মিলেমিশে থাকি, তারা আমাদের ক্ষতি করবে না। আসলে করিম, তুমি তো জানো হোলি শুক্রবারে পড়েছে, তোমাদেরকে সেদিনে নামাজ পড়তে যেতে হয়। এই গ্রামের হিন্দু লোকেরা প্ল্যান করেছে যে তোমরা সেদিন নামাজ পড়তে গেলে জোর করে তোমাদের গায়ে রং লাগিয়ে দেবে। তাছাড়া এটাও বলেছে তারা তোমাদের মসজিদের বাইরে গিয়ে রং খেলবে। এই আপনি কি বলছেন? আমি তো ভাবতেই পারছি না তারা এরকমটা করতে পারে। তাহলে এবার আমরা কি করব প্রধান বাবু? আমি চাই না আমাদের গ্রামে কোনো রকমের ঝামেলা হোক। আমিও এটাই চাই, আমাদের গ্রামের সকলে সুখে শান্তিতে থাকুক, কিন্তু তা বলে কেউ অন্যায় করবে আর তোমরা সেটা মাথা পেতে নেবে, এটা ঠিক নয়। আপনি কি বলতে চাইছেন?
আমি বলতে চাইছি তারা তোমাদের হোলির দিনে বাড়ি থেকে বেরোতে বারণ করেছে, কিন্তু তোমরা এই অন্যায় মাথা পেতে সহ্য করবে কেন? আমি চাই তোমরা অবশ্যই বাড়ির বাইরে যাও এবং অন্যায়ের প্রতিবাদ করো। কিন্তু এতে করে তো হোলির অনুষ্ঠান খারাপ হয়ে যাবে। আমরা দুই পক্ষ শান্তিতে নিজের নিজের কাজ করতে পারবো না। একটু আগে সকলকে ডেকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেউ আমার কথা মানলো না। তাই একটাই উপায়, তোমরা অবশ্যই নিজের নামাজ পড়ার জন্য মসজিদে যাবে এবং কেউ তোমাদের গায়ে রং লাগিয়ে দিলে তাদেরকে ছাড়বে না। পরে কি হয় আমি দেখে নেব। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে এরকমটাই করব। এরপর করিম বাবু চিন্তিত হয়ে নিজের বাড়ি ফিরে যায়। করিম বাবুকে এরকম অবস্থায় বাড়ি ফিরতে দেখে তার স্ত্রী রোকেয়া বলে, আরে কি হয়েছে? তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে? একটু আগে প্রধানবাবু ডেকে বললেন হোলির দিনে নাকি গ্রামে একটা ঝামেলা হতে পারে। কি বললে? ঝামেলা? কিন্তু কেন? হোলি আর জুম্মার নামাজ নিয়ে ঝামেলা। গ্রামের হিন্দুরা নাকি আমাদের নামাজ পড়তে যেতে দেবে না, বাইরে বেরোলে জোর করে গায়ে রং লাগিয়ে দেবে, আর বলেছে মসজিদের বাইরেও রং ছোড়াছুড়ি করবে। এসব তুমি কি বলছো? আমাদের গ্রামে তো কোনোদিনও হিন্দু মুসলিম হয়নি, আজ হঠাৎ করে কি হয়ে গেল? আমিও সেটাই ভাবছি রোকেয়া, তবে প্রধানবাবু বলে দিয়েছেন কেউ যদি অন্যায়ভাবে কিছু করে তাহলে আমরা যেন তার প্রতিবাদ করি। করিম বাবু তার স্ত্রীকে এসব কথা বলতে থাকে। অপরদিকে মাধবও তার স্ত্রীকে এই বিষয়ে জানিয়ে দেয়। কি আর বলবো নন্দিনী, যাদেরকে এতদিন পর্যন্ত নিজের বন্ধু মনে করলাম আজ তারাই আমাদের সঙ্গে লড়াই করতে চাইছে। তুমি কাদের কথা বলছো মাধব? আমি আমাদের গ্রামের মুসলিমদের কথা বলছি। এতদিন পর্যন্ত আমরা একসঙ্গে কত সুখে ছিলাম, কিন্তু এবার নাকি তারা আমাদের হোলির দিনে ঝামেলা করার ষড়যন্ত্র করেছে। এইসব তুমি কি বলছো? আমার তো মনে হচ্ছে না যে এরকম কিছু একটা হতে পারে। হ্যাঁ বাবা, মা একদম ঠিকই বলছে। আমাদের এলাকার মুসলিমরা অনেক ভালো। তাছাড়া আমি প্রায় সময় আমার বান্ধবী আমিনাদের বাড়িতে যাই। তার বাবা মা আমাকে অনেক ভালোবাসে। আমি এতদিন এটাই ভাবতাম রে চম্পা, কিন্তু এবার তাদের আসল রূপ জানতে পেরেছি। কাল থেকে তুই আমিনাদের বাড়িতে যাবি না। বাবার মুখে এরকম কথা শুনে চম্পা অনেক দুঃখী হয়ে যায়। অপরদিকে আমিনাও তার বাবা মায়ের কথা শুনে চিন্তিত হয়ে পড়ে। এরপর সেদিন বিকাল বেলায় চম্পা এবং আমিনা একটি পার্কে গিয়ে দেখা করে। তারা দুজন একে অপরকে তাদের বাবাদের কথা জানাতে থাকে। তোর কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি চম্পা। আমার বাবার মুখে শুনলাম হিন্দুরা আমাদের সঙ্গে ঝামেলা করতে চাইছে, কিন্তু এখন তোর মুখে বিপরীত কথা শুনতে পাচ্ছি। আমার তো মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই কারোর হাত রয়েছে। আমাদেরকে একটু খোঁজ খবর নিয়ে দেখা দরকার। চম্পা এবং আমিনা নিজেদের মধ্যে কথা বলতে বলতে গ্রাম প্রধানের বাড়ি যায় এবং তার উপর লক্ষ্য রাখতে শুরু করে। সেদিন সন্ধ্যাবেলায় গ্রাম প্রধান অজয় বাবু যখন তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলছিল, এমন সময় চম্পা এবং আমিনা লুকিয়ে লুকিয়ে তাদের উপর নজর রাখতে থাকে। আমাদের প্ল্যান একদম ঠিকভাবে যাচ্ছে। করিম এবং মাধব দুজনকে উস্কানি দিয়ে দিয়েছি। এবার তারা নিজের নিজের এলাকায় এই কথাগুলো ছড়িয়ে দেবে। সব কাজ খুব ভালোভাবে হয়ে গেছে। পরশুদিন খুব বড় একটা ঝামেলা হতে চলেছে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের অনেক টাকা উপায় হয়ে যাবে। একদম ঠিক বলেছ রাজু, তোমাকে হোলির দিনে ঝামেলা করার দায়িত্বে থাকতে হবে। ঝামেলা যত বড় হবে ততই আমাদের জন্য ভালো। আমিনা এবং চম্পা লুকিয়ে লুকিয়ে গ্রাম প্রধানের কথা শুনে অবাক হয়ে যায়। এরপর তারা দুজনে নিজের নিজের বাড়ি ফিরে যায় এবং তাদের বাবাদেরকে এ ব্যাপারে সমস্ত কিছু জানিয়ে দেয়। বাবা, তুমি আজই মাধব কাকুর সঙ্গে দেখা করো আর এই বিষয়ে কথা বলে নাও। ওই গ্রাম প্রধান যেন নিজের ষড়যন্ত্রে সফল না হতে পারে। বাবা, তাড়াতাড়ি গিয়ে করিম কাকুর সঙ্গে তোমাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও। ওই গ্রাম প্রধান আমাদের গ্রামকে ধ্বংস করতে চাইছে। দুই মেয়ের কথায় তাদের বাবারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছু সময় পর করিম এবং মাধবের দেখা হয়ে যায়। আরে মাধব, আমি তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। ভালো হয়েছে দেখা হয়ে গেল। আরে আমিও তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম করিম ভাই। খুব বড় একটা সর্বনাশ হতে চলেছে। তুমি ঠিক বলেছ। আমার মেয়ে আমিনাও আমাকে প্রধানের ষড়যন্ত্রের ব্যাপারে জানিয়ে দিয়েছে। করিম ভাই, আমরা দুজনে প্রধানের ষড়যন্ত্রের ব্যাপারে জানতে পেরে গেছি। এটা পাঁচ কান করলে চলবে না। কাল কি করতে হবে সেটার জন্য আমি একটা প্ল্যান বানিয়েছি। মাধব এই বলে করিমকে তার প্ল্যানের ব্যাপারে জানিয়ে দেয়। মাধবের কথা শোনার পর করিম মনে মনে অনেক খুশি হয়।
আরে বাহ, তাহলে তো দারুণ হবে। এবার সেই প্রধান বুঝতে পারবে। এরপর মাধব এবং করিম নিজের নিজের বাড়ি ফিরে যায়। এভাবেই দেখতে দেখতে 2 দিন কেটে যায় এবং হোলির দিন চলে আসে। হোলির দিন গ্রাম প্রধান বাইরে দাঁড়িয়ে ঝামেলা শুরু হওয়ার অপেক্ষা করতে থাকে। আর কিছু সময়ের মধ্যেই মুসলিমদের নামাজ পড়তে যাওয়ার সময় হয়ে যাবে। তারপর একটা বড় ধরনের ঝামেলা দেখতে পাবো। এই দাঙ্গার পরেই আমি মালামাল হয়ে যাব। অজয় বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা ভাবতে থাকে। দেখতে দেখতে জুম্মার নামাজের সময় হয়ে যায়। এমন সময় কয়েকজন মুসলিম লোক সেখান থেকে নামাজ পড়তে যেতে থাকে। আর এই তো মুসলিমরা এসে গেছে। এবার এলাকার হিন্দুরা তার গায়ে রং মাখিয়ে দেবে। কিন্তু কি ব্যাপার, রাজুকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? আসল খেলাটা তো সে শুরু করবে। আরে করিম ভাই, নামাজ পড়তে যাচ্ছ বুঝি? আরে হ্যাঁ ভাই, নামাজ পড়তে যাচ্ছি। তবে সেখান থেকে ফিরে এসে তোমাদের সঙ্গে হোলি খেলবো। আমার জন্য একটু রং বাঁচিয়ে রেখো। তুমি একদম চিন্তা করো না, অনেক রং কিনে রেখেছি। তোমাকে মাখানোর জন্য কিছু স্পেশাল রঙও আছে। তুমি নামাজ পড়ে চলে এসো। ঠিক আছে ভাই, আমি তাহলে আসছি। করিম এই বলে নামাজ পড়তে চলে যায়। মাধব করিমকে রং না লাগানোই গ্রাম প্রধান প্রচন্ড রেগে যায় এবং তাড়াহুড়ো করে মাধবের কাছে আসে। আরে মাধব, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? করিম তোমার পাশ থেকে চলে গেল আর তুমি তাকে রং না মাখিয়ে ছেড়ে দিলে। তুমি কি জানো না সে তোমাদের কত ক্ষতি করতে চায়? আপনি একদম চিন্তা করবেন না অজয় বাবু। একটু পরে সে নামাজ পড়ে আসুক, তখন তাকে ভালো করে রং মাখিয়ে দেব। এটা আবার কিরকম কথা হলো? আমি তো বলেছিলাম নামাজ পড়তে যাওয়ার আগেই তাদের গায়ে রং মাখিয়ে দিতে। আরে অজয় বাবু, আপনি তো এটাও বলেছিলেন যে করিম এবং গ্রামের বাকি মুসলিমরা আমাদের হোলির অনুষ্ঠান বন্ধ করতে চাইবে, কিন্তু তারা তো এরকম কিছুই করলো না। তাহলে আমরা শুধু শুধু তাদের জন্য সমস্যা সৃষ্টি করতে যাব কেন? তোমার কোনোদিনও বুদ্ধি হবে না। তোমার মতো মানুষদের জন্যই আমরা পিছিয়ে আছি। আচ্ছা, ওইসব কথা বাদ দাও। রাজু কোথায়, তুমি কি দেখেছো? কই না তো। এরপর অজয় বাবু সেখান থেকে চলে যায়। কিছু সময় পর করিম যখন নামাজ পড়ে ফিরছিল, এমন সময় অজয় বাবু তার কাছে যায়। আরে কি হলো অজয় বাবু, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? তোমার জন্য দাঁড়িয়ে আছি। আমি অনেকক্ষণ থেকে তোমার অপেক্ষা করছিলাম। কেন, কি হয়েছে? আমার থেকে কোনো কাজ ছিল? গ্রামের হিন্দু লোকেরা প্ল্যান করেছে তোমাদের মসজিদে গিয়ে রং খেলবে। তুমি কয়েকজনকে সঙ্গে নিয়ে তাদের হোলি খেলা বন্ধ করে দাও। আরে অজয় বাবু, আপনি তাদেরকে নিয়ে একদম চিন্তা করবেন না। আমি এইমাত্র গিয়ে সব ব্যবস্থা করে দিচ্ছি। আরে বাহ, করিম তো আমার কথায় রাজি হয়ে গেল। এবার জমবে মজা। কিন্তু রাজুকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? আরে কি হয়েছে প্রধান বাবু, আপনি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবতে শুরু করে দিলেন? না না, কিছু ভাবছি না। তুমি তাড়াতাড়ি গিয়ে হোলি খেলা বন্ধ করে দাও। এরপর করিম সেখান থেকে চলে যায়। কিছু সময় পর হিন্দু এবং মুসলমানদের লড়াই দেখার জন্য অজয় বাবু হোলি খেলার জায়গায় পৌঁছায় এবং সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে সে অবাক হয়ে যায়। আরে মাধব, আজ আমি তোমাকে এমন রং লাগাবো যে 4 দিন পর্যন্ত তুমি রঙিন হয়ে ঘুরে বেড়াবে। আমিও তোমাকে ছাড়বো না করিম। আমি তোমাকে এমন রং লাগাবো যে তোমার বউ পর্যন্ত তোমাকে চিনতে পারবে না। মাধব, এই দেখো প্রধানবাবু এসেছেন। চলো দুজনে মিলে তাকে রং লাগাই। আরে হ্যাঁ, চলো চলো, আমাদের গ্রাম প্রধানকে তো সবার আগে রং লাগানো দরকার। আরে করিম, তুমি মাধবের সঙ্গে হোলি খেলছো কেন? শুনেছি মুসলিমদের হোলি খেলতে নেই। মাধব আমার অনেক ভালো বন্ধু, তাই আমি তার সঙ্গে হোলি খেলছি। আরে মাধব, তুমি করিমকে রং লাগালে, কিন্তু বাকি যারা চলে যাচ্ছে তাদের রং লাগাচ্ছ না কেন? আরে প্রধানবাবু, যারা রং পছন্দ করে না আমরা জোর করে তাদেরকে রং লাগাচ্ছি না। করিমের মতো যারা হোলি খেলতে পছন্দ করে আমরা শুধু তাদের সঙ্গেই হোলি খেলছি। মাধবের কথা শুনে অজয় বাবু অনেক দুঃখী হয়ে যায়। এরপর সে সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় মাধব তাকে বলে, আরে প্রধানবাবু, আপনি রাজুকে খুঁজছিলেন না? আপনার রাজু নিজের বাড়িতেই আছে, আপনি গিয়ে তার সঙ্গে দেখা করে নিন। মাধবের কথা শুনে গ্রাম প্রধান তাড়াতাড়ি রাজুর বাড়িতে যায়। অজয় বাবু সেখানে গিয়ে দেখে কেউ রাজুকে চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছে। অজয় বাবু তাড়াতাড়ি তাকে মুক্ত করে। খুব ভালো হয়েছে আপনি চলে এলেন, সকাল থেকে আমি এই অবস্থায় পড়ে আছি। আরে রাজু, তোমাকে এভাবে বেঁধে রেখেছে কে? তাছাড়া সকাল থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। হোলি শেষ হয়ে এলো, এখনো কোনো রকমের ঝামেলা হলো না। আজ ভোরবেলা হঠাৎ করে কয়েকজন মানুষ এসে আমাকে চেয়ারের সঙ্গে বেঁধে দিয়েছে।
তাদের চেহারায় কাপড় জড়ানো ছিল, তাই আমি তাদেরকে চিনতে পারিনি। তোমার জন্য আমার প্ল্যান শেষ হয়ে গেল। হিন্দু মুসলমানদের মধ্যে এখনো ঝামেলা হলো না, সব মুসলমানরা নামাজ পড়ে বাড়ি ফিরে গেল। আপনি একদম চিন্তা করবেন না প্রধান বাবু, আমি এখনই যাচ্ছি। যাকে দেখতে পাবো তার গায়ে রং মাখিয়ে দেব। এখন আর তুমি কাকেই বা দেখতে পাবে? যারা বাইরে আছে তারা নিজেরাই রং খেলছে। আমার কাছে আরো একটা উপায় আছে। মুসলিমরা তাদের মসজিদকে অনেক পছন্দ করে। আমরা মসজিদের কাছাকাছি গিয়ে হোলি খেলবো, তাতে করে তাদের অনেক কষ্ট হবে এবং ঝামেলা শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি যাও, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। রাজু এবং অজয় বাবু এই বলে বাড়ির বাইরে আসার সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়। তারা দেখে করিম এবং মাধব গ্রামের কয়েকজন লোককে সঙ্গে নিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে। কোথায় যাওয়া হচ্ছে প্রধান বাবু? হিন্দু মুসলমানদের মধ্যে লড়াই লাগাতে যাচ্ছেন বুঝি? আরে এটা তুমি কি বলছো? খবরদার করিম, আমার ব্যাপারে সব মিথ্যে কথা একদম বলবে না। আমি তো রাজুকে নিয়ে আমাদের বাড়ি যাচ্ছি, জমি জায়গার ব্যাপারে কিছু আলোচনা করতে হবে। আপনার প্ল্যানের ব্যাপারে আমরা সবকিছু জানতে পেরে গেছি, আমাদের সামনে আর নাটক করতে হবে না। এসব তুমি কি বলছো মাধব? আমি একদম ঠিক বলছি প্রধান বাবু। যেদিন আপনি বলেছিলেন মুসলিমরা আমাদের ক্ষতি করতে চাই, সেদিনেই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু আপনার এত বড় ষড়যন্ত্রের ব্যাপারে তখন বুঝতে পারিনি। এখন আমরা সব জানি। তোমার প্ল্যানের ব্যাপারে আমরা বাবাকে আর কাকুকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছিলাম। তাছাড়া এখন তুমি রাজু কাকুর সঙ্গে যে সমস্ত কথাগুলো বলছিলে, আমরা সেটাও মোবাইলে রেকর্ড করে নিয়েছি। আমিনা একদম ঠিক কথাই বলছে। এবার তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। বাবা, তাড়াতাড়ি এই লোকটাকে পুলিশের হাতে তুলে দাও। এরকম মানুষ গ্রামে থাকলে আমাদের গ্রামে কোনোদিনও শান্তি আসবে না। তুই একদম ঠিক বলেছিস চম্পা, তোদেরকে অনেক ধন্যবাদ। আজ তোর এবং আমিনার জন্যই আমাদের গ্রাম এত বড় বিপদের হাত থেকে বেঁচে গেল। বাবা, আমাদের দেশে হিন্দু মুসলমান একে অপরকে অনেক ভালোবাসে। শুধু শুধু কারোর ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের একে অপরের সঙ্গে ঝগড়া করা ঠিক নয়। কিছু সময় পর পুলিশ গ্রামে আসে এবং চম্পা ও আমিনার করা ভিডিও দেখে অজয় বাবু এবং রাজুকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। তাদের চলে যাওয়ার পর গ্রামের বাকি লোকেরা আনন্দের সঙ্গে হোলি পালন করে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিও। এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরই সঙ্গে আমাদের সকল দর্শকদেরকে হ্যাপি হোলি। তোমরা সকলে খুব ভালো করে হোলি এনজয় করো।